যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি অবন স্মৃতির আবাস, অবনীন্দ্রনাথ ঠাকুরের বসতভিটে। সেই বসতভিটেই ভেঙে ফেলা হয়েছে 19শে ফেব্রুয়ারি 2025 এবং তারপর ভাঙা হচ্ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এবং সেই বাড়ি কার্যত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখন আর এই বাড়ির চিহ্ন মাত্র নেই। এই ছবি আমরা দেখিয়েছিলাম যে শান্তিনিকেতনের বুকে সেখানে ভাঙা হচ্ছে অবন ঠাকুরের বাড়ি, আবাস। আর গত সোমবার 28 তারিখ ভাষা আন্দোলনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন বোলপুরে, সেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি শুনেছি দ্বারকানাথ ঠাকুরের বাড়িটাও নাকি ভেঙে দেওয়া হয়েছে, এটা কি ঠিক? আমি বোলপুর শান্তিনিকেতন যে ডেভেলপমেন্ট অথরিটি আছে তাদের বলবো, জেলা শাসকের সাথে কথা বলে, ওটা হেরিটেজ বিল্ডিং ছিল, ওখানে একটা ব্লু প্ল্যাক অন্তত দিয়ে রাখতে, যাতে মানুষ বুঝতে পারে ওটা দ্বারকানাথ ঠাকুরের বাড়ি ছিল। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই আবাস ঐতিহ্য ফলক, মুখ্যমন্ত্রীর নির্দেশে ফলক বসলো আবাসের দোরগোড়ায়, যেখানে আবাস ঐতিহ্য ফলক বসানো হয়েছে। গত সোমবার বোলপুরে সভায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির জায়গায় ফলক বসলো। কথা বলবো আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একদম যেটা বলে রাখবো, যেটা 28 তারিখ মুখ্যমন্ত্রী যখন বোলপুর শহরে বাংলা ভাষা আন্দোলনের যে পদযাত্রা করেছিলেন, আর সেই মঞ্চ থেকেই তিনি কিন্তু গিয়ে বলেছিলেন যে বাড়িটিকে ভেঙে ফেলা হয়েছে এবং যেহেতু ভেঙে ফেলা হয়েছে, যেহেতু এটা একটি পাবলিক প্রপার্টি, তাই রাজ্য সরকার তেমন কিছু না করতে পারলেও রাজ্য সরকারের পক্ষ থেকে, অর্থাৎ শান্তিনিকেতন যে উন্নয়ন পর্ষদ রয়েছে, তারা যেন একটি ওখানে ফলক লাগিয়ে দেয়, সেই মোতাবেকই কিন্তু শান্তিনিকেতন যে উন্নয়ন পর্ষদ রয়েছে তারা আপাতত একটি ফ্লেক্স লাগিয়ে দিয়েছে এবং ফলক তৈরি করতে দেওয়া হয়েছে এবং সেই ফলক তৈরি হয়ে গেলে সেই ফলক ওখানে বসাবে। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সেখানে ঐতিহ্য রুখতে বা ঐতিহ্য যে ওই জায়গাটি একটি ঐতিহাসিক জায়গা, সেই জায়গা দেখানোর জন্য কিন্তু ইতিমধ্যেই সেই পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে বা ফ্লেক্স লাগিয়ে দেওয়া হয়েছে। আগামীতে কিন্তু ফলক তৈরি করতে দেওয়া হয়েছে, সেই ফলক তৈরি হলে সেই ফলকও কিন্তু বসিয়ে দেওয়া হবে। বেশ। শিলিগুড়িতে মানব পাচারের চক্রফাঁস, পানি ট্যাঙ্কি সীমান্তে উদ্ধার নাবালিকা সহ নেপালের 7 তরুণী, গ্রেফতার 2। শিলিগুড়ি বাসস্ট্যান্ডের পর পানি ট্যাঙ্কি সীমান্ত, এবার মানব পাচার রুখল এসএসবি। উদ্ধার নাবালিকা সহ 7 তরুণী, সকলেই নেপালের বাসিন্দা। পুলিশের জালে নেপালের বাসিন্দা জপন গুরুং এবং নকশালবাড়ি এলাকার গাড়ির চালক দীপেশ গুরুং। वो सिटी सेंटर की तरफ लेके जा रहा था। क्या काम के लिए? क्या काम के लिए? वो घूमने के लिए बोल रहा था लड़की लोग। ले जाने का कितना पैसा ले रहे थे? वो हम तो गाड़ी भाड़ा लेके चला जाता था। इसका आगे भी कोई लड़की इसी करके लेके गए थे? हाँ, इससे पहले कितना लड़की को लेके गए थे? वो 3-4 लड़की। हाँ, लेके जा रहे थे ये लड़के लोग वो सिटी सेंटर। क्या करने? वो घूमने के लिए। घूमने के लिए परमिशन लेके लाए थे? इन लोग गार्जियन से परमिशन लेकर लाए थे? नहीं, वो उसको गार्जियन से लेके आया। খড়িবাড়ি আন্তর্জাতিক স্থল বন্দর, এখান থেকে ভারত এবং নেপালের মধ্যে যাতায়াত করা যায়। শুক্রবার সন্ধ্যায় স্থলবন্দর পেরিয়ে ভারতে ঢোকে 7 জন তরুণী, তাদের সঙ্গে নেপালেরই বাসিন্দা জপন। সকলেই একটি গাড়িতে ওঠে। এতজন মেয়েকে একসঙ্গে দেখে সন্দেহ হয় এসএসবির, জিজ্ঞাসাবাদ করে। পরে তারা জানতে পারেন কাজের টোপ দিয়ে 7 জনকে নেপাল থেকে আনা হয়েছে। কয়েকদিন রাখা হবে শিলিগুড়িতে, তৈরি করা হবে ভারতীয় নথি। সেই নথি দেখিয়ে পাসপোর্ট হাতে পেলেই হংকং। তদন্তকারীরা জানতে পেরেছেন ভুয়ো নথিতে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে দেন খড়িবাড়ির গৌড় সিং জোতের এক বাসিন্দা, তার নাম রতন বর্মন। জিজ্ঞাসাবাদের পর মানব পাচারের অভিযোগে গ্রেফতার 2 জন। को लाया जा रहा था, हो सकता है कुछ फेक डॉक्यूमेंट्स उनका बनाने का कोशिश हो, तो उस पर अभी इन्वेस्टिगेशन होगा। उनको रिमांड में लेके पूरा इन्वेस्टिगेशन होगा। वो कहाँ लेके जा रहा था एक्चुअल में वो तो इन्वेस्टिगेशन के बाद ही होगा, लेकिन शायद कोई जॉब का लालच में इनको नेपाल से लाया गया। 27 জুলাই রবিবার শিলিগুড়ি বাস স্ট্যান্ডে প্রধাননগর পুলিশের অভিযান। বেসরকারি একটি বাস থেকে 34 তরুণীকে উদ্ধার করা হয়।
22শে জুলাই এনজেপি স্টেশনে পুলিশি অভিযানে উদ্ধার 56 জন তরুণী। উদ্ধার হওয়া তরুণীদের অধিকাংশই ডুয়ার্সের চা বাগানের বাসিন্দা। তাই তদন্তকারীদের সন্দেহ পাচারকারীদের টার্গেট চা বাগানের দিন আনি দিন খাই পরিবারের মেয়েরা। এরই মধ্যে এবার নেপাল থেকে আনা তরুণীদের উদ্ধার। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। পড়ুয়াদের স্কুলমুখী করতে সরকারি উদ্যোগ। আলিপুরদুয়ারের স্কুলে খাদ্য উৎসব। এর জন্য নিজের হাতে খাবার তৈরি করেছে পড়ুয়ারা, বিক্রি করছে। তাদের সহপাঠীরা খাবার কিনছে। প্রতি শনিবার নানা অনুষ্ঠান। স্কুল কর্তৃপক্ষের দাবি এতে পড়ুয়াদের উপস্থিতিও বাড়ছে। স্কুলের বারান্দায় একের পর এক স্টল। কেউ বিক্রি করছে ফুচকা, কেউ বিক্রি করছে ফ্রুট স্যালাড। নিজের হাতে এসব খাবার তৈরি করছে পড়ুয়ারা, কিনছেও পড়ুয়ারা। এই ছবি আলিপুরদুয়ারের সরকারি স্কুলের। সারা সপ্তাহে যদি পড়াশোনা হয় তো সবারই মনে হয় যে কোনো একটা দিন স্কুলে একটু আনন্দ হবে, তাই পুরোটা সপ্তাহ পড়াশোনা করার শনিবার দিন অ্যাটেন্ডেন্স যেহেতু আমাদের নর্মাল ছাত্রছাত্রীদের একটু কম থাকে, তাদেরকে আগ্রহী করার জন্য আমাদের এই প্রোগ্রামটা আয়োজিত করা হয়। আলিপুরদুয়ারের ভোলার ডাবরিতে নেতাজি বিদ্যাপীঠ, পড়ুয়া 1000-এর বেশি। স্কুল কর্তৃপক্ষের দাবি একটা সময় এই স্কুলে পড়ুয়ার সংখ্যা কমতে শুরু করে। তখনই নয়া উদ্যোগ, অনুষ্ঠানের আয়োজন। এই যেমন খাদ্য উৎসব। পড়ুয়ারাই খাবার বিক্রি করছে, তাদেরই সহপাঠীরা খাবার কিনছে। এছাড়াও প্রত্যেক শনিবার অনুষ্ঠান, কখনো গান, কখনো নাটক। বছরের নানা সময়ে নানা অনুষ্ঠান। স্কুল কর্তৃপক্ষের দাবি এতে পড়ুয়াদের আগ্রহ বাড়ছে, স্কুলে উপস্থিতির হারও বাড়ছে। পড়াশোনার বাইরে যে শিক্ষা, সেটাকে নিয়ে একটা ক্লাস হয়, প্রতি শনিবারই হয়। আমরা এবার একটু ভ্যারাইটি আনবার জন্য স্টুডেন্টসদের টেস্টটা চেঞ্জ করবার জন্য এটা আয়োজন করেছি। শনিবারটাও যে একটা ব্রাত্য নয়, এটাও একটা ওদের শিক্ষার অঙ্গ, সেটাকে মানে বাস্তব রূপ দেওয়ার জন্য ফুড ফেস্টিভ্যালটা করা হয়। এটা ওদের একটা আনন্দ ফুর্তি প্লাস একটা সৃজনশীলতার জায়গা রয়েছে। 1 আগস্ট থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তা ওদেরকে স্কুলমুখী করার জন্য এবং ওদের ভিতরে যে ইনহেরেন্ট কোয়ালিটিটা আছে সেইটাকে আরও পরিস্ফুট করার জন্য খাদ্য উৎসবের আয়োজন করছি। এই খাদ্য উৎসবে এই 4টা হাউসে ছেলেমেয়েরা নিজেরাই অংশগ্রহণ করছে এবং নিজেরাই জিনিসপত্র তৈরি করছে, যেটা ইকোনমিক্যালিও হবে আবার হাইজেনিক হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বক্সা ব্যাঘ্র প্রকল্পে পর্যটন কেন্দ্রের সৌন্দর্যায়ন। আলিপুরদুয়ারে বন দফতরের উদ্যোগ। পর্যটক টানতে সাজিয়ে তোলা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভকে। কিভাবে সাজানো হচ্ছে, কি কি কর্মসূচি তাদের, জানবো। আমাদের প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, দেখো রুমেলা, একদমই 3 মাস বন্ধ থাকার পর কিন্তু 15ই সেপ্টেম্বর বনাঞ্চল খুলে যাবে রাজ্যের, এবং সেই সময় বক্সা ব্যাঘ্র প্রকল্প খুলে যাবে। তার আগেই যে বক্সা টাইগার রিজার্ভ, তাকে একেবারে ঢেলে সাজানো হচ্ছে। নতুন রূপে পর্যটকদের কাছে বক্সা টাইগার রিজার্ভকে তুলে ধরার প্রচেষ্টা শুরু করেছে বন দপ্তর। রাজাভাতখাওয়া বক্সা টাইগার রিজার্ভের যে রাজাভাতখাওয়া প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে, সেখানে একেবারে রঙের প্রলেপ লাগানো হচ্ছে। রং করে জিনিসটাকে নতুন করে আবার সাজিয়ে তোলা হচ্ছে। শুধু তাই নয়, প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রের ভেতরে যে সমস্ত মডেল আছে, যে সমস্ত ছবি আছে, নকশা আছে, সেগুলো সাজানো হচ্ছে, রং করা হচ্ছে। এবং এখানে যে টিকিট কাউন্টার রয়েছে, সেই টিকিট কাউন্টারেও রঙের প্রলেপ লাগানো হচ্ছে। এক কথায় একেবারে প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র বক্সা টাইগার রিজার্ভের যে রাজাভাতখাওয়া নতুন রূপে পর্যটকদের কাছে আবির্ভূত হচ্ছে। রুমেলা, বেশ। দপ্তর থেকে আরও বেশি করে রিনোভেট করছেন, নতুন কিছু জায়গা এক্সপ্লোর করছেন। মিড সেপ্টেম্বর থেকে যখন আমাদের ফরেস্ট দপ্তরের গেট খুলে দেবে, তখন অনেক পর্যটক নতুন করে আসবে। এবং একটা ভালো দিক হচ্ছে যে এই সমস্ত প্রোগ্রামগুলি একদম ডিজিটালাইজড একটা প্ল্যাটফর্মে এটাকে পরিবেশন করার ব্যবস্থা হয়েছে। তাতে যেটা সুবিধা হবে, দূর দূরান্তের মানুষ যারা পরিবেশকে ভালোবাসেন, যারা পর্যটনকে ভালোবাসেন, তারা চলে আসবেন। এবং অবভিয়াসলি আমাদের যারা এই জলদাপাড়া বক্সা ফরেস্টের উপর যারা জীবিকা নির্ভর করে পর্যটনের উপর ভিত্তি করে, তাদের আরও আর্থিক শ্রীবৃদ্ধি করবে বলে আমার ধারণা। উপর্যুপরি আমাদের জেলা পর্যটন শিল্প আরও বিস্তারিত হবে বলে আমাদের। এটা আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের খুবই একটা ভালো উদ্যোগ, যে এই প্রকৃতি বীক্ষণ কেন্দ্রকে নতুন করে জনগণের কাছে উপস্থাপিত করার জন্য। এবং আমরা খুবই গর্বিত এবং
নিজেদেরকে ভাগ্যবান মনে করছি যে এত সুন্দর জায়গাটাকে আবার নতুন করে জনগণের কাছে উপহার দেওয়ার জন্য। তার জন্য আমাদের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ, যারা আমাদের যারা ডিএফডি স্যার, এফডি স্যার যারা আছেন, যারা এডিএফও স্যার আছেন, যারা রেঞ্জ অফিসার স্যার আছেন, তাদেরকে খুব আমরা সাধুবাদ জানাচ্ছি এর জন্য।